প্রত্যেকদিন রাতে আমার দেবরের ঘর থেকে বিভিন্ন রকমের আবেগপূর্ণ আওয়াজ শোনা যেত। সেই আওয়াজগুলো শুনে আমার মনেও এক অদ্ভুত কৌতূহল জন্ম নিত। ঠিক কিসের শব্দ, কেনই বা এমন সময়? এসব প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেত। আমি চেষ্টা করতাম সেগুলো উপেক্ষা করতে, কিন্তু কৌতূহল কখনো কখনো মানুষের সংযমকে হার মানায়। সেই সময় আমি নীলা। সাধারণ চেহারার মেয়ে হলেও আমার জীবনের গল্পটা একেবারেই সাধারণ ছিল না। মধ্যবিত্ত পরিবারে জন্ম, ছোটবেলা কেটেছে গ্রামে। সেখানে মানুষ খুব সহজেই নিজেদের জীবনের গল্প অন্যের সঙ্গে ভাগ করে নিত। মহল্লার নারীদের কথাবার্তা শুনতে শুনতে আমার ভেতরেও অনেক প্রশ্ন জমতে শুরু করেছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা আমাকে অস্বস্তিতে ফেলত, তাই চুপচাপ সরে পড়তাম। আমাদের পরিবারে ছিলাম 4 জন, মা, বাবা, আমি আর বড় ভাই। ভাইয়ের বিয়ের পর ভাবিকে খুব সংযত ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে দেখেছি। তার আচরণে এক ধরনের স্থিরতা ছিল, যা আমার ভালো লাগত। ঠিক সেই সময় বাবা আমার বিয়ের সিদ্ধান্ত নেন। পাত্রের নাম বিপুল। তিনি শহরে চাকরি করতেন, শিক্ষিত মানুষ। তার ছোট ভাই গ্রামে থেকে কৃষিকাজ করত এবং শরীরচর্চা ও কুস্তিতে আগ্রহী ছিল। বিয়ের আজে আমি বিপুলকে দেখার সুযোগ পাইনি। বাবার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস আমার ছিল না। 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল। বিয়ের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে চোখে দেখিনি। এই অজানা ভবিষ্যৎ আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিচ্ছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি পুরনো ইটের তৈরি বাড়ি, ছোট উঠোন, কয়েকটি ঘর আর একটি বাথরুম, যা সবাই ব্যবহার করত। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না, তবু বুঝেছিলাম এটাই আমার নতুন জীবন। বিয়ের প্রথম রাতে আমি ঘরে বসে বিপুলের অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিছুক্ষণ পর তিনি ঘরে এলেন, হাতে 1 গ্লাস দুধ। সেদিনই প্রথম তাকে ভালো করে দেখলাম। তিনি খুব সাধারণ চেহারার মানুষ, একটু রোগা ও শান্ত স্বভাবের। মনে কিছুটা ধাক্কা খেলেও নিজেকে বোঝালাম সময়ের সঙ্গে সবকিছু বদলাতে পারে। তিনি আমাকে বলেছিলেন আমি তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কথাগুলো শুনে মনটা নরম হয়ে এসেছিল। কিন্তু সেই রাতেই আমি বুঝতে পারি আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত দূরত্ব রয়েছে। তিনি কথা বললেও আচরণে যেন একটা অদৃশ্য দেওয়াল ছিল। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়লেন আর আমি জেগে রইলাম নিজের ভাবনার সঙ্গে। এরপর দিনগুলো কেটে যেতে লাগলো। সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। শাশুড়ি, ভাবি সবার সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠছিল। কিন্তু রাত এলেই আমার মনের ভেতর শূন্যতা ভর করত। আমি বিপুলকে প্রশ্ন করতাম, কিন্তু তিনি নীরব থাকতেন। এই নীরবতা আমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। কয়েক সপ্তাহ পর বিপুল আবার শহরে চাকরি চলে গেলেন। বাড়িতে আমি একাই পড়ে গেলাম। 5 মাসে তিনি মাত্র কয়েক দিনের জন্য বাড়ি এসেছিলেন। সেই কয়েকদিনেও আমাদের মধ্যে সেই প্রত্যাশিত কাছাকাছি আসা তৈরি হয়নি। আমি কারো কাছে কিছু বলতে পারিনি, নিজের কষ্ট নিজেই বয়ে বেড়াচ্ছিলাম। এই সময় ছোট দেবর আর তার স্ত্রীর সংসার দেখতাম। তাদের মধ্যে স্বাভাবিক হাসি, কথা, বোঝাপড়া ছিল। সেটা দেখলে আমার মনে অজান্তেই একটা হাহাকার জাগত। ঈর্ষা নয়, বরং এক ধরনের অভাববোধ। একদিন বাপের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে পুরনো পরিবেশে মনটা একটু হালকা হয়েছিল। তবু নিজের জীবনের কথা কাউকে বলতে পারিনি। সবাই যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে গল্প করত, আমি চুপচাপ শুনতাম। মনে হতো আমার জীবন যেন এই গল্পগুলোর বাইরে কোথাও আটকে আছে। শ্বশুরবাড়িতে ফিরে আসার পর গরমকাল শুরু হয়। রাতে ঘুম আসত না। এক গভীর রাতে বাথরুমে যাবার সময় দেবরের ঘরের পাশ দিয়ে যেতে গিয়ে আবার সেই পরিচিত শব্দ শুনতে পেলাম। আমি থমকে গেলাম। জানলার ভেতর থেকে হালকা আলো বেরোচ্ছিল। মুহূর্তের জন্য চোখ চলে গিয়েছিল ভেতরের দিকে। ঠিক কী দেখেছিলাম তা আমি আজও স্পষ্ট করে বলতে পারি না। শুধু এটুকু জানি সেই দৃশ্য আমার মনের ভেতর একটা অস্থির ঢেউ তুলে দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে সরে এসেছিলাম। নিজের ঘরে ফিরে এসে অপরাধ বোধে ভুগছিলাম। আমি জানতাম এই অনুভূতিগুলো ঠিক নয়, তবু মনকে শান্ত করা সহজ ছিল না। দিন যেতে লাগলো। ছোট ভাবি কিছুদিনের জন্য তার মায়ের বাড়ি চলে গেল। সেই সময় বাড়িতে অনেকটা নীরবতা নেমে এলো। এক রাতে দেবর বাড়ি ফিরলে আমি শাশুড়ির কথা মতো তার জন্য দুধ গরম করে দিলাম। খুব সাধারণ একটা কাজ, কিন্তু সেদিন আমার মন অকারণেই অস্থির হয়ে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে জমে থাকা একাকিত্ব আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি চেষ্টা করছিলাম নিজেকে সামলাতে, কিন্তু বাস্তবতা থেকে পালানো যাচ্ছিল না। এক রাতে সাহস করে আমি দেবরের সঙ্গে কথা বলেছিলাম। কোনো অভিযোগ নয়, শুধু নিজের একাকিত্বের কথা। সে মন দিয়ে শুনেছিল,
সান্ত্বনার একটা কথা বলেছিল। সেই কথোপকথনেই আমি বুঝেছিলাম মানুষের জীবনে বোঝাপড়ার কতটা প্রয়োজন। পরদিন থেকেই আমার মনে দ্বন্দ্ব শুরু হয়। আমি কি সীমা ছাড়িয়ে যাচ্ছি, নাকি শুধু একজন মানুষের মতো আরেকজন মানুষের কষ্ট বুঝতে চাইছি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়ছিলাম। একদিন শাশুড়ির চোখে সন্দেহ দেখলাম। তিনি কিছু বলেননি, কিন্তু সেই দৃষ্টি আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। পরে তিনি আমাকে ডেকে স্পষ্ট করে বলেছিলেন, পরিবারের মান সম্মান যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। তার কথায় কঠোরতা থাকলেও আমি বুঝেছিলাম ভেতরে একটা দুশ্চিন্তা লুকিয়ে আছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়াই একমাত্র সঠিক পথ। আমি নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম। মা ও ভাবির কাছে মনের সব কথা খুলে বলেছিলাম। তারা আমার কষ্ট বুঝেছিল। কিছুদিন পর আমার জীবনে নতুন একজন মানুষ আসে, ধীরে স্থিরভাবে। তিনি দায়িত্বশীল, শান্ত ও যত্নশীল ছিলেন। তার সঙ্গে সময় কাটিয়ে আমি বুঝেছিলাম ভালোবাসা কখনো জোর করে তৈরি করতে হয় না, সেটা স্বাভাবিকভাবেই নাসে। নতুন জীবনে আমি শান্তি খুঁজে পেয়েছিলাম। পুরনো কষ্টগুলো স্মৃতিতে রয়ে গেলেও সেগুলো আমাকে আর ভারী করে রাখেনি। আমি শিখেছিলাম ভুল সিদ্ধান্ত জীবনের শেষ নয়, বরং শেখার একটা ধাপ। নিজের প্রতি বিশ্বাস রাখলে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবন আবার নতুন করে শুরু করা যায়। বাপের বাড়ি থেকে ফিরে আসার পর প্রথম কয়েকটা দিন আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ফাঁকা লাগছিল। মা বাবার মুখ, পরিচিত উঠোন, পরিচিত গন্ধ, সব কিছু ছেড়ে আবার এই পুরনো ইটের বাড়িতে এসে দাঁড়াতেই মনে হলো আমি যেন নিজের জীবনটাকে আবারও এক অচেনা ঘরে রেখে এলাম। বিপুল তখনও শহরে। শাশুড়ি সকাল থেকে কাজের হিসেব ধরিয়ে দেন, বাড়ির নিয়মকানুন শিখিয়ে দেন। আমি মন দিয়ে করি, কারণ অন্য কিছু করারও ছিল না। কাজের ভেতর মন ডুবিয়ে রাখলে অনেক কথা কম ভাবা যায়, অন্তত আমি তাই বিশ্বাস করতে শুরু করেছিলাম। গরমটা তখন চরমে। দুপুরের পর উঠোনের ইট এত গরম হয়ে উঠত যে পা রাখলে মনে হতো আগুনে হাঁটছি। রাতেও হাওয়া জমে থাকত। পাখার শব্দ আর টিনের চালের ওপর গরমের ধাক্কা, সব মিলিয়ে ঘুম যেন এক দুরূহ ব্যাপার। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের মনকে বারবার বলতাম, সব ঠিক হবে, শুধু সময় দরকার। কিন্তু সময় যে সব কিছু ঠিক করে এ কথা সত্য হলেও সময় সব কিছু সহ্য করতে শেখায় এ কথাও সত্য। এক রাতে আমি ঘুম ভেঙে উঠলাম, গলা শুকিয়ে কাঠ, মনে হলো পানি খেতে হবে। উঠোনের দিকে পা বাড়াতেই পাশের ঘর থেকে আবার সেই পরিচিত শব্দ ভেসে এলো। শব্দটা কেমন তা আমি নিজেই ঠিক করে বলতে চাই না, শুধু এটুকু বলবো সে শব্দে জীবনের স্বাভাবিকতার একটা ইঙ্গিত ছিল, যেন ঘরের ভেতরে কারোর দিন শেষ হচ্ছে পরিচিত এক শান্তিতে। আমি থমকে দাঁড়ালাম। কৌতূহল নয়, এবার কৌতূহলের সঙ্গে মিশেছিল অভাববোধ। এক ধরনের অপ্রয়োজনীয়, অস্বস্তিকর, লজ্জাজনক অভাববোধ। আমি নিজের মুখে হাত চেপে দ্রুত ঘরের ভেতর ফিরে এলাম। পানি খাওয়ার ইচ্ছেটাও হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল। সেদিন রাতে আমি অনেকক্ষণ জেগেছিলাম। নিজের মনকে প্রশ্ন করছিলাম, আমি কি ভুল ভাবছি? আমি কি অকারণে কষ্ট বাড়িয়ে নিচ্ছি? নাকি আমার জীবনের ভিতর সত্যিই এমন একটা ভাগ তৈরি হয়েছে যা আমাকে এমন ভাবতে বাধ্য করছে? পরদিন সকাল থেকেই আমি কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। শাশুড়ি বাজারের তালিকা দিলেন, রান্নার কথা বললেন, উঠোন ঝাড় দিতে বললেন। আমি সব করলাম। কাজের ফাঁকে ছোট দেবর নকুলকে দেখলাম উঠোনে গামছা কাঁধে শরীর মুছছে। সে আমাকে দেখেই সম্মান করে মাথা নিচু করে ভাবি বলল। আমি শুধু মাথা নাড়লাম। সাধারণ একটা মুহূর্ত, কিন্তু আমার ভেতরের অস্থিরতা যেন এই সাধারণতার মধ্যেও নিজেকে লুকিয়ে রাখতে পারছিল না। আমি নিজের ওপর রাগ করলাম। এত দুর্বল কেন হচ্ছি আমি? এই কথাটা বারবার মনে হচ্ছিল। সন্ধ্যের দিকে শাশুড়ি বললেন, আজ রাতে নকুলের জন্য দুধ গরম করে দে, কাজ থেকে ফিরবে দেরিতে। আমি ঠিক আছে বললাম। কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা টান লাগল, যেমন টান অকারণে লাগে, যার কোনো যুক্তি থাকে না, কিন্তু অনুভূতি থাকে খুব বেশি। রাত হলো, সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে চলে গেল। আমি চুপচাপ রান্নাঘরের কাছে দাঁড়িয়ে দুধ গরম করলাম। গ্যাসের নীল আগুন, দুধের ওপর ধীরে ধীরে ফেনা ওঠা, সব কিছু এত স্বাভাবিক, কিন্তু আমার মাথার ভেতর যেন কোনো এক অস্বাভাবিক বাতাস বইছে। দুধের গ্লাস হাতে নিয়ে আমি নকুলের ঘরের দিকে গেলাম। দরজায় হালকা টোকা দিলাম। ভেতর থেকে তার গলা, আসেন ভাবি। আমি ঢুকলাম না, দরজার ফাঁক দিয়েই বললাম, দুধটা রাখলাম, খেয়ে নিস। সে একটু থেমে বলল, থাক ভাবি, ভেতরে রেখে দেন।
আমি গ্লাসটা ভিতরে ছোট টেবিলে রেখে দ্রুত বেরিয়ে এলাম। মনে হলো খুব বেশি সময় দাঁড়িয়ে থাকলে আমার মাথায় জমে থাকা কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে পড়বে, আর আমি চাইনি একটাও অপ্রয়োজনীয় কথা ওই ঘরের ভিতর শোনা হোক। ঘরে এসে দরজা বন্ধ করেই আমি বিছানায় বসে পড়লাম। বুক ধরফর করছিল। আমি জানি না কেন, কিন্তু ধরফর করছিল। আমি পানি খেলাম, জানালা খুলে হাওয়া নিলাম, তারপরেও শান্তি এলো না। সেদিন রাতেই প্রথম আমি নিজের সঙ্গে একটা কঠিন চুক্তি করলাম। আমি আর কোনোভাবেই সেই শব্দের দিকে কান দেব না, কোনোভাবেই কোনো দৃশ্যের কল্পনা করব না। আমার মনকে আমি নিয়ন্ত্রণ করব, কারণ আমি জানতাম নিয়ন্ত্রণ হারানো মানে শুধু নিজের ক্ষতি নয়, একটা পুরো পরিবারকে ভেঙে দেওয়া। পরের কয়েকদিন আমি নিজের নিয়ম মেনে চললাম। রাত হলে কানে তুলো দিয়ে ঘুমাতাম, দরজা বন্ধ করে রাখতাম, বই পড়তাম, যা পারি করতাম। কিন্তু মনকে আটকাতে সহজ নয়। যেটা আটকাতে যাও সেটাই যেন আরও বেশি চোখে পড়ে। ঠিক তখনই খবর এলো ছোট ভাবি বেশ কিছুদিনের জন্য তার মায়ের বাড়ি যাবে। শাশুড়ি বললেন ওর মায়ের শরীর খারাপ, থাকতে হবে কয়েক সপ্তাহ। আমি মাথা নাড়লাম। মনে হলো বাড়ির ভার এখন আরও বেশি আমার ওপর পড়বে। কিন্তু সেই ভারের চেয়েও বড় ভার ছিল ঘরের ভেতর মানুষের সংখ্যা কমে যাওয়ার পর যে নীরবতা নামে, সেই নীরবতা। ভাবি যাওয়ার দিন আমি তাকে এগিয়ে দিলাম। যাওয়ার আগে সে হেসে বলল, দিদি, নুকুলের খেয়াল রাখবেন, রাত করে ফেরে, খেয়ে না খেয়ে শুয়ে পড়ে অনেক সময়। আমি শুধু বললাম, চিন্তা করিস না। তারপর বাড়িতে এক ধরনের স্থিরতা নেমে এলো। শাশুড়ি ঘুমিয়ে পড়লে চারদিক একেবারে নিস্তব্ধ। দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে পাখার শব্দ, এই ছিল রাতের সঙ্গী। একদিন রাতে শাশুড়ি আগেই ঘুমিয়ে পড়লেন। আমি বসেছিলাম ঘরের মধ্যে। অনেকক্ষণ ধরে বুকের ভেতরটা ভারী লাগছিল, একাকিত্বের ভার। আমি বুঝতে পারছিলাম আমার জীবনের সমস্যা শুধু অভাব নয়, সমস্যা বলা না পারার চাপ। আমি কাউকে বলতে পারি না আমার স্বামী আমাকে কিভাবে উপেক্ষা করেছে। কাউকে বলতে পারি না আমি কিভাবে প্রতিদিন নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি। সেই চাপটা সেদিন যেন মাথা ফেটে বেরিয়ে আসতে চাইছিল। আমি হঠাৎ করেই উঠে দাঁড়ালাম, অকারণে নয়। মনে হলো আজ যদি কাউকে না বলি আমি ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ব। কিন্তু আমি শাশুড়িকে বলতে পারবো না, আমি ভাবিকেও বলতে পারবো না, সে এখন নেই। আর বিপুর তো দূরে। আমার সামনে শুধু একজন মানুষ, নুকুল, যে বাড়িরই মানুষ, যে অন্তত শুনবে। আমি দরজার কাছে গিয়ে থেমে গেলাম। রাতে এখন তার ঘরে যাওয়া কি ঠিক? মন বলল। আবার মনে পড়ল আমি তো কোনো ভুল কথা বলতে যাচ্ছি না, আমি তো শুধু নিজের মন হালকা করতে চাই। আমি ধীরে ধীরে নকুলের ঘরের দিকে গেলাম, দরজায় টোকা দিলাম। ভেতর থেকে সে বলল, কে? আমি বললাম, আমি নীলা। একটু থেমে দরজা খুলল। নকুল অবাক হলো, কিন্তু মুখে অস্বস্তি দেখালো না, সম্মানের সঙ্গে একটু সরে দাঁড়ালো। আমি দরজার সামনে থেকেই বললাম, ভেতরে বসবো না, শুধু দু কথা বলতে এসেছি। সে গম্ভীর হয়ে বলল, বলুন ভাবি, কিছু হয়েছে? আমি কথা শুরু করতে গিয়েও থেমে গেলাম, চোখে পানি চলে এসেছিল। আমি নিজের মুখ ঘুরিয়ে নিলাম যাতে সে দেখে ফেলতে না পারে। তারপর আস্তে করে বললাম, কিছু না, শুধু অনেক দিন ধরে আমি ভীষণ একা, কথা বলার মানুষ নেই। ঘরটা আমার, তবু যেন আমি অতিথি। নকুল চুপ করে রইল। এরপর খুব শান্ত গলায় বলল, আমি কি করব ভাবি, বলুন, আমি তো ছোট মানুষ। আমি মাথা নাড়লাম, কিছু করার নেই, শুধু শুনলেই হবে। আমার স্বামী, সে আমাকে বুঝতে চায় না। আমি চেষ্টা করেছি, কিন্তু আমি যেন বাতাসের সঙ্গে কথা বলি। আজ খুব ভার লাগছিল। নকুল চোখ নামিয়ে বলল, ভাইয়া এমন ছিলেন, আমি জানতাম না। আমি তাড়াতাড়ি বললাম, তুই কিছু ভাবিস না, এটা তোর দোষ নয়, আমি শুধু আজ একটু বলতে চেয়েছিলাম। নকুল নিঃশ্বাস ফেলে বলল, ভাবি, আপনি নিজের সম্মান বাঁচিয়ে চলেন। এ বাড়ি যেমন আপনার, তেমনি সবার। আপনার কষ্ট বড়, কিন্তু কষ্টের সময় মানুষ ভুল পথে হাঁটে। আমি চাই না আপনি আরও কষ্ট পান। ওর কথায় আমি যেন আরও লজ্জা পেলাম, কারণ ও তো কিছু বলেনি, তবু আমার ভেতরের দ্বিধা যেন ও পড়ে ফেলেছে। আমি দ্রুত বললাম, না না, আমি কোনো ভুল করব না, আমি শুধু শুনতে চেয়েছিলাম আমার কষ্টটা সত্যিই কষ্ট কিনা। নকুল মাথা নাড়ল, কষ্ট তো কষ্টই ভাবি। আমি আর দাঁড়ালাম না, দরজা থেকে সরে এসে নিজের ঘরে ফিরলাম। বুকটা সেদিন একটু হালকা লাগলো, কিন্তু মাথার ভেতর নতুন প্রশ্ন জন্মালো।
আমি কেন ওর কাছে গেলাম? আমি কি ঠিক করলাম? আমি কি নিজের সীমা ঠিক রাখতে পারবো? পরদিন সকালে আমি দেখলাম শাশুড়ি আমার দিকে কেমন করে তাকাচ্ছেন। স্বাভাবিক দৃষ্টি নয়, একটু গভীর, একটু যাচাই করা। আমি কাজ করতে করতে বুঝলাম রাতের ঘটনাটা হয়তো তিনি কিছুটা আন্দাজ করেছেন, অথবা শুধু সন্দেহ হয়েছে। আমি মনে মনে ঠিক করলাম এখন থেকে আমি আরও সতর্ক থাকব, কোনোভাবেই এমন সুযোগ দেব না যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু জীবনে অনেক সময় সতর্কতা যথেষ্ট হয় না। সন্দেহ একবার জন্মালে সে নিজের মতো করে বাড়তে থাকে। সেদিন বিকেলে শাশুড়ি আমাকে ডেকে বললেন, রাতে নুকুলের ঘরে গেছিলি? আমার বুক ধপ করে উঠল। আমি তবু শান্ত থাকার চেষ্টা করে বললাম, হ্যাঁ মা, গেছিলাম দুধ দিতে। তিনি চোখ সরু করে বললেন, দুধ তো আগেও দিস, কিন্তু ওই দিন এত রাত করে কেন? আমি মাথা নিচু করলাম। সত্যি বললে শাশুড়ি বুঝবে? আবার সত্যি বললে কি পরিবার ভাঙবে? আমি শ্বাস নিয়ে বললাম, মা, আমার মন ভালো ছিল না, একটু কথা বলতে গিয়েছিলাম, আমি ভুল কিছু করিনি। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কঠিন গলায় বললেন, ভুল কিছু করিস না, এটাই আমার কথা। এ বাড়ির মান সম্মান আছে, মানুষ কথা বানাতে পারে। আমি চোখের পানি আটকাতে পারলাম না। খুব আস্তে বললাম, মা, মান সম্মান ভাঙানোর ইচ্ছে আমার নেই, আমি শুধু খুব একা। শাশুড়ির মুখের কাঠোর্য একটু নরম হলো, কিন্তু তিনি আবার বললেন, একা লাগলে আমাকে বলবি, নকুলকে না। আমি মাথা নাড়লাম, ঠিক আছে মা। সেই রাতেই আমি বুঝে গেলাম আমাকে এখন নিজের জীবনের বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমি যদি এ বাড়িতে এভাবেই থাকি, আমার একাকিত্ব শুধু আমাকে নয়, সবাইকে বিপদে ফেলবে। আর আমি চাইনি আমার কষ্টের কারণে অন্য কারো জীবন নষ্ট হোক। আমি জানালার ধারে বসে রাতের হাওয়া অনুভব করলাম। দূরে কোথাও একটা ট্রেনের শব্দ ভেসে আসছিল। মনে হলো আমার জীবনও যেন এমন এক ট্রেন যা ভুল লাইনে উঠে গেছে, কিন্তু এখনও নামার সুযোগ আছে, শুধু সাহস দরকার। আমি তখনই ঠিক করলাম বিপুলের সঙ্গে এবার পরিষ্কার করে কথা বলবো, আর যদি সে না বোঝে তাহলে আমি নিজের সম্মান আর মানসিক শান্তির জন্য অন্য পথ নেব। সেদিন ঘুম আসেনি, শুধু মনে হচ্ছিল আগামী দিনগুলো আমার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। পরদিন সকালটা শুরু হলো অদ্ভুত এক চাপ নিয়ে। আমি ঘুমহীন চোখে উঠোনে বেরিয়ে এলাম। শাশুড়ি আগে থেকেই জেগে বসেছিলেন। তার মুখে কোনো রাগ নেই, কিন্তু একটা কঠিন নীরবতা ছিল, যেটা রাগের চেয়েও বেশি ভারী। আমি কাজে মন দিলাম, কিন্তু মন কোথায় থাকে যখন মাথার ভেতর শুধু একটাই কথা ঘোরে, এবার সিদ্ধান্ত নিতে হবে। সেদিন দুপুরে খবর এলো বিপুল 2 দিনের জন্য বাড়ি আসছেন। খবরটা শুনে বুকটা কেঁপে উঠল। অনেক দিন ধরে জমে থাকা কথা, জমে থাকা অভিমান, জমে থাকা প্রশ্ন সব যেন একসাথে মুখের কাছে উঠে এলো। আমি ঠিক করলাম এবার আর চুপ থাকব না। এই বাড়িতে থাকা মানে শুধু সংসারের কাজ করা নয়, নিজের জীবনও তো, নিজের মর্যাদাও তো। সন্ধ্যায় বিপুল বাড়ি ফিরলেন। সবাই খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলল। শাশুড়ি গরম ভাত বাড়লেন, নুকুল পানি এগিয়ে দিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমার ভেতরে কেউ একজন কাঁপছে, আবার কেউ একজন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রাতের খাবার শেষে শাশুড়ি ঘরে চলে গেলেন, নুকুলও নিজের ঘরে। উঠোনে বাতি নিভে এলো, শুধু আমাদের ঘরে একটা হালকা আলো। আমি বিছানার একপাশে বসে রইলাম। বিপুল মোবাইল দেখছিলেন। আমি গলা পরিষ্কার করে বললাম, বিপুল, আমার সঙ্গে কথা বলবেন? তিনি চোখ না তুলে বললেন, কি কথা? আমি ধীরে ধীরে বললাম, অনেক দিন ধরে আমি একা, আপনি থাকেন কিন্তু যেন নেই। আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দেননি। আমি চেষ্টা করেছি, আপনি চেষ্টা করেননি। আজ আমি আর ঘুরিয়ে বলবো না, আমি জানতে চাই সমস্যা কোথায়। তিনি প্রথমবারের মতো আমার দিকে তাকালেন। তাকানোর মধ্যে ক্লান্তি ছিল, বিরক্তি ছিল না, কিন্তু ছিল একটা দূরত্ব। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আমি পারি না নীলা। আমি অবাক হয়ে বললাম, পারি না মানে? আপনি তো আমার স্বামী, সংসার তো শুধু খাওয়া দাওয়া, টাকা পয়সা না, এটা তো বোঝাপড়া, দায়িত্ব। তিনি নিঃশ্বাস ফেলে বললেন, আমি বুঝি, কিন্তু আমার ভেতরে অনেক কিছু আটকে আছে, আমি নিজেই জানি না কিভাবে বলবো। আমি শক্ত হয়ে বসে রইলাম। চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমি কাঁদতে চাইনি। আমি শুধু বললাম, আপনি যদি বলতেন আমি বুঝতাম, কিন্তু আপনি আমাকে অন্ধকারে রাখলেন। আমি প্রতিদিন নিজেকে দোষী ভাবলাম, যেন আমারই ঘাটতি। বিপুল মাথা নিচু করলেন, বললেন, তোমার দোষ নেই, আমার সমস্যা। আমি শান্ত গলায় বললাম,
তাহলে আপনি চিকিৎসা নেবেন, কারো সঙ্গে কথা বলবেন, কাউন্সেলিং কিছু? তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, আমি লজ্জা পাই। আমি কঠিনভাবে বললাম, লজ্জা পেলে সমস্যাটা ঠিক হয় না, আর আমার জীবন তো থেমে থাকতে পারে না। আমি একটা স্বাভাবিক সংসার চেয়েছিলাম, যেখানে সম্মান থাকবে, কথা থাকবে, পাশে থাকা থাকবে। বিপুল গলাটা ভারী করে বললেন, আমি চেষ্টা করেছি। আমি বললাম, চেষ্টা বলতে আপনি শুধু নীরব থেকেছেন। 5 মাসে আপনি কদিন বাড়ি এসেছেন, আর এসেও আপনার কাছে আমি যেন একটা বাধা। এই কথায় তিনি একটু নড়ে চড়ে বসলেন। তারপর আস্তে করে বললেন, আমি জানি, আমি ভুল করেছি। আমি দীর্ঘশ্বাস নিলাম। বললাম, আমি আপনাকে ছোট করছি না বিপুল, আমি কেবল সত্যিটা বলছি। কারণ এভাবে চললে একটা দিন আমি এমন জায়গায় পৌঁছে যাব যেখানে নিজেকে আর চিনতে পারবো না। তিনি অবাক হয়ে তাকালেন। মানে? আমি এক মুহূর্ত থেমে গেলাম। তারপর বললাম, মানুষ যখন একা থাকে তখন মন দুর্বল হয়, ভুল ভাবনা আসে। আমি চাই না আমার কারণে এই বাড়িতে কোনো সন্দেহ, কোনো অশান্তি আসুক, তাই এখনই একটা সিদ্ধান্ত দরকার। বিপুল কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি হাত তুলে থামালাম। আমি আপনাকে দোষী বানাতে চাই না, আমি শুধু চাই আপনি সত্যি সত্যি দায়িত্ব নিন, না হলে আমাকে যেতে দিন। ঘরে নীরবতা নেমে এলো, শুধু পাখার শব্দ। অবশেষে বিপুল বললেন, তুমি যেতে চাও? আমি বললাম, আমি শান্তি চাই, আমি নিজের মর্যাদা চাই। আপনি যদি আমার সঙ্গে এই সম্পর্কটা বাঁচাতে চান, তাহলে আমাদের দুজনকেই কাজ করতে হবে, না হলে আলাদা হওয়াই ভালো। বিপুল অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি উঠে বসে বললেন, মাকে বলবে? আমি শান্ত গলায় বললাম, মাকে আজই বলা দরকার, কারণ সন্দেহের আগুন বাড়তে দিলে সব পুড়ে যাবে। সেই রাতে আমরা শাশুড়ির ঘরে গেলাম। শাশুড়ি ঘুমাচ্ছিলেন না, মনে হলো তিনি যেন আগে থেকেই অপেক্ষা করছিলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, মা, একটু কথা আছে। শাশুড়ি উঠে বসলেন। বিপুল পাশে দাঁড়ালো। আমি ধীরে ধীরে সব বললাম, আমার একাকিত্ব, আমাদের দূরত্ব, আমার ভেতরের মানসিক চাপ, আর যে সিদ্ধান্তে আমি পৌঁছেছি। শাশুড়ি প্রথমে শক্ত মুখে শুনলেন, তারপর তার চোখ একটু ভিজে উঠল। তিনি বিপুলের দিকে তাকিয়ে বললেন, তুই কেন কিছু বলিসনি আমাকে? বিপুল মাথা নিচু করে বললেন, আমি পারি না মা। শাশুড়ি আমার দিকে তাকালেন, বললেন, নীলা, তুই যা বলেছিস তার মধ্যে অন্যায় নেই, কিন্তু সংসার ভাঙা সহজ, গড়া কঠিন। আমি মাথা নাড়লাম। মা, আমি ভাঙতে চাই না, আমি শুধু সত্যিটা সামনে আনতে চাই। শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তাহলে শোন, আগে চেষ্টা করবি, চিকিৎসক দেখাবি, কাউন্সেলিং করাবি, আর যদি সত্যিই কিছু না হয় তাহলে যা করার করবি, কিন্তু কোনো গোপন কথা, কোনো ভুল রাস্তা, সেটা এই বাড়িতে হবে না। আমি চোখ নামিয়ে বললাম, না মা, আমি কোনো ভুল রাস্তা চাই না, আমি শুধু মুক্তি চাই, কষ্ট থেকে, দ্বিধা থেকে, সন্দেহ থেকে। শাশুড়ি আমার মাথায় হাত রাখলেন, বললেন, কাল সকালে তুই বাপের বাড়ি চলে যা, কিছুদিন শান্ত হয়ে থাক। আমি বিপুলকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো, এরপর আমরা আবার বসব। এই কথায় আমার বুকটা যেন একটু হালকা হলো। প্রথমবার মনে হলো আমার কথা কেউ শুনেছে, কেউ গুরুত্ব দিয়েছে। পরদিন সকালে আমি অল্প কিছু কাপড় গুছিয়ে নিলাম। নুকুল উঠোনে দাঁড়িয়েছিল। সে মাথা নিচু করে বলল, ভাবি, আপনি কষ্ট পেয়েছেন, আমি চাইতাম না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই কষ্ট দিসনি, আমি শুধু ভুল বোঝাবুঝির আগেই দূরে যাচ্ছি, এটাই ঠিক। সে চুপ করে রইল। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, কারণ দাঁড়ালে চোখের পানি পড়ে যাবে। বাপের বাড়ি ফিরে আমি অনেক দিন পর একটা খোলা নিঃশ্বাস নিলাম। মা আমাকে জড়িয়ে ধরলেন। কিছু না বলেও বুঝলেন মেয়ের বুকের ভেতর অনেক দিনের জমে থাকা পাথর আজ একটু নড়েছে। কয়েকদিন পর বিপুল শহরে চিকিৎসকের কাছে গেলেন। এ খবর আমি পেলাম শাশুড়ির কাছ থেকে। তিনি খুব সংক্ষেপে বললেন, সময় লাগবে, কিন্তু সত্যি সামনে এসেছে, এটাও অনেক। আমি বুঝলাম সব সম্পর্ক বাঁচানো যায় না, কিন্তু সত্যি বলার সাহস থাকলে অন্তত নিজের জীবনটা বাঁচানো যায়। আর আমি এখন ঠিক সেটাই চাইছিলাম, নিজের জীবন বাঁচাতে। কিন্তু সামনে যে আরও বড় সিদ্ধান্ত অপেক্ষা করছে তা তখনও আমি পুরো বুঝিনি। শুধু অনুভব করছিলাম এবার আমার জীবনের মোড় ঘুরতে চলেছে। বাপের বাড়িতে ফিরে প্রথম 2 দিন আমি খুব একটা কথা বলিনি। মা আমার মুখের দিকে তাকিয়ে বারবার বুঝতে চেয়েছেন আমি ঠিক কী ভাঙন নিয়ে ফিরে এসেছি। কিন্তু কিছু কষ্ট থাকে যেটা এক নিঃশ্বাসে বলা যায় না, সেটা ধীরে ধীরে বেরোয়।
চোখের কোণে জমে থাকা জল হয়ে, দীর্ঘশ্বাস হয়ে, আর রাতের ঘুম না হওয়ার নীরবতা হয়ে। তৃতীয় দিন দুপুরে মা আমার কাছে এসে বসে বললেন, নীলা, তুই যদি না বলিস আমি তোর কষ্ট কিভাবে বুঝব? আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। তারপর বললাম, মা, আমার সংসারে আমি শুধু কাজ করেছি, মানুষ হয়ে বাঁচতে পারিনি। মা চোখ বড় করে তাকালেন। বিপুল তো চাকরি করে, তোর খেয়াল রাখে না? আমি মাথা নাড়লাম। খেয়াল মানে খাবার কাপড় দিলে হয় না মা। একটা মানুষকে মানুষ হয়ে থাকতে হলে পাশে মানুষ লাগে, কথা লাগে, বোঝাপড়া লাগে। মা আমার হাত চেপে ধরলেন। তুই পরিষ্কার করে বল মা, ভয় পাস না। আমি তখন ধীরে ধীরে সব বললাম। কিভাবে বিয়ের পর থেকেই দূরত্ব, কিভাবে একাকিত্ব, কিভাবে ভেতরের চাপ। আমি কাউকে দোষ দিলাম না, শুধু নিজের অনুভূতিটুকু বললাম। মা আমার কথা শুনে চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কষ্ট পেয়েছিস, বুঝলাম, কিন্তু তুই একা না, আমরা আছি। মায়ের এই কথাটা আমার বুকের ভেতর এতদিন পর একটু সাহস ঢুকিয়ে দিল। 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে আমি অনেকটাই শান্ত হয়েছিলাম। নিজের ঘরে নিজের বিছানায় ঘুমোতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন আবার নিজের পরিচিত মানুষ হয়ে উঠছি। কিন্তু মন শান্ত হলেও চিন্তা থামছিল না, কারণ শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত নিতেই হবে। ঠিক তখনই একদিন বিকেলে শাশুড়ির ফোন এলো। মা ফোন ধরতেই শাশুড়ির গলা শুনলাম, একটু ক্লান্ত, একটু নরম। মা ফোনটা আমার হাতে দিলেন। আমি বললাম, মা, আমি নীলা। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, নীলা, তোর শরীর কেমন? আমি বললাম, ভালো মা। তিনি আস্তে করে বললেন, আমি বিপুলকে ডাক্তার দেখিয়েছি। ওর ভেতরে একটা ভয় আছে, লজ্জা আছে, আর চাপ আছে। ডাক্তার বলেছেন সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে উন্নতি হবে। আমি শুনে চুপ করে রইলাম। তারপর বললাম, মা, আমি চেষ্টা করতে চাই, কিন্তু আমি আবার সেই ঘরে ফিরেও যদি একইভাবে একা থাকি তাহলে আমি ভেঙে পড়ব। শাশুড়ি বললেন, তুই ঠিক বলেছিস, তাই আমি একটা কথা বলবো। সংসার ঠিক করতে গেলে শুধু তুই না, বিপুলকেও বদলাতে হবে। আমি ওকে বলেছি এবার সত্যি সত্যি দায়িত্ব নিতে হবে। আমি আস্তে করে বললাম, আমি একটা নিশ্চয়তা চাই মা, কথাই না, কাজে। শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন। তুই বুদ্ধি করেছিস। শোন, আমি তোকে চাপ দিচ্ছি না। তুই যেদিন মনে করবি ফিরবি সেদিন ফিরবি, কিন্তু একবার শেষ সুযোগ দে। যদি না বদলায় আমি নিজেই তোর পাশে দাঁড়াবো। এই কথাটা শুনে আমার চোখ ভিজে এলো। জীবনে অনেক সময় যিনি কঠিন থাকেন তিনিও ভেতরে ভেতরে কতটা মানুষ সেটা বিপদে না পড়লে বোঝা যায় না। ফোন রেখে আমি চুপচাপ বসে রইলাম। মা আমার পাশে এসে বললেন, কি বলল? আমি বললাম, চেষ্টা করতে বলছে মা, একবার শেষবারের মতো। মা মাথা নাড়লেন। শেষবার চেষ্টা দোষ নয়, কিন্তু তোর সম্মান আগে। সেদিন রাতে আমি অনেক ভেবেছি। মনে হলো আমি যদি ফিরি তা হবে নিজের সম্মান নিয়ে, নিজের শর্তে। আর যদি না ফিরি তা হবে শান্তি নিয়ে, অপরাধ বোধ ছাড়া। 2 দিন পর বিপুল নিজেই আমাদের বাড়িতে এলো। হঠাৎ তার আশা দেখে আমি অবাক হয়েছিলাম। সে দরজায় দাঁড়িয়েছিল, চোখের মধ্যে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির ভেতর একটা আন্তরিকতা যেন ছিল। মা তাকে বসতে দিলেন, পানি দিলেন। আমার বাবা তখন বাড়িতে ছিলেন না। আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। বিপুল মাথা নিচু করে বলল, নীলা, আমি কথা বলতে চাই। আমি শান্ত গলায় বললাম, বলুন। বিপুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নীলা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি জানতাম, কিন্তু মুখ খুলতে পারিনি। আমি নিজের দুর্বলতাকে ঢাকতে তোমাকে দুলে রেখেছি। এটা আমার সবচেয়ে বড় ভুল। আমি বললাম, ভুল মানলে কি ঠিক হয়ে যায়? সে চোখ তুলে তাকালো। না, ঠিক হয় না, কিন্তু আমি চেষ্টা করছি। ডাক্তার দেখিয়েছি, আমি কাউন্সেলিংও শুরু করেছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি সত্যি সত্যি বদলাতে চান নাকি শুধু আমাকে ফিরিয়ে আনতে চান? বিপুল একটু থেমে বলল, আমি বদলাতে চাই, কারণ আমি বুঝেছি আমি যদি না বদলাই আমি ধীরে ধীরে ফাঁকা হয়ে যাব। আর তুমি তো আমার স্ত্রী, তোমাকে এমনভাবে একা রাখার অধিকার আমার ছিল না। এই কথাগুলো শুনে আমার বুকের ভেতর একটা পুরনো ক্ষত নড়ে উঠল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। বললাম, আমি ফিরব, তবে শর্ত আছে। বিপুল মাথা নাড়ল। বল। আমি বললাম, 1, আপনি আর আমাকে নীরবতার শাস্তি দেবেন না, যাই হোক কথা বলতে হবে। 2, আমাকে সম্মান করে আমার অনুভূতিকে গুরুত্ব দিয়ে চলতে হবে। 3, আমি যদি আবার ভেঙে পড়ি আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব, তখন কেউ আমাকে বাধা দেবে না। বিপুল একদম শান্তভাবে বলল,
আমি রাজি। মা তখন পাশে বসে বললেন, বিপুল, কথা দিয়ে লাভ নেই, কাজ দিয়ে প্রমাণ কর। বিপুল বলল, মা, আমি জানি, আমি চেষ্টা করব। আমি চাই নীলা যেন আবার নিজের মতো করে হাসতে পারে। আমি প্রথমবার তার মুখে আমার হাসির কথা শুনলাম। এতদিনে কেউ যেন মনে করিয়ে দিল, আমি শুধু বউ নই, আমি একটা মানুষও। তবে বিশ্বাস একদিনে ফেরে না। আমি বললাম, আমি এখনই যাব না, কিছুদিন সময় চাই। বিপুল মাথা নাড়ল। ঠিক আছে, সময় নাও, কিন্তু আমি নিয়মিত আসব, কথা বলবো, যাতে তুমি বুঝতে পারো আমি সত্যিই চেষ্টা করছি। আমি কোনো উত্তর দিলাম না, শুধু জানালার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি নিজের মনকে পরীক্ষা করতে চাইছিলাম। আমি কি সত্যিই আরেকটা সুযোগ দিতে পারি? পরের কয়েকদিন বিপুল সত্যি এলো, চুপচাপ বসে থাকত, আমার বাবার সাথে কথা বলতো, মায়ের খোঁজ নিত, আর আমার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করত, কোনো চাপ না দিয়ে। এই স্বাভাবিক আচরণটাই ছিল নতুন। একদিন সে যাওয়ার আগে বলল, নীলা, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি চাই না তুমি আমার সঙ্গে থেকে মরো। আমি চাই তুমি বাঁচো। এই কথাটা আমার বুকের ভেতর গেঁথে গেল। আমি বুঝলাম কিছু মানুষ ভুল করে, কিন্তু কেউ কেউ ভুল বুঝতে শেখেও। তবু জীবনে সবচেয়ে কঠিন হল অতীত ভুলে নতুন করে বিশ্বাস করা। আর ঠিক সেই বিশ্বাসের পরীক্ষাটা শুরু হলো যেদিন শাশুড়ি খবর পাঠালেন, নীলা, এবার বাড়ি ফিরে আস, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। আমি সেদিন রাতে সিদ্ধান্ত নিলাম, আমি ফিরব, তবে আগের নীলার মতো নয়। আমি ফিরব নিজের শর্ত, নিজের সাহস আর নিজের সম্মান নিয়ে। কিন্তু বাড়ি ফিরেই যে আমার সামনে আরও এক অপ্রত্যাশিত সত্য অপেক্ষা করছিল, তা আমি তখনও জানতাম না। আমি ফিরে যাওয়ার দিনটা ঠিক করলাম একেবারে শান্তভাবে, কোনো নাটক না, কোনো অভিযোগ না, শুধু নিজের ভেতরের শক্তিটা সঙ্গে নিয়ে। মা আমার ব্যাগে 2 সেট কাপড়, একটু শুকনা খাবার আর একটা ছোট কোরআনের বই রেখে দিলেন। বললেন, মনটা শক্ত রাখিস, কারোর কথায় ভেঙে পড়বি না। বাপের বাড়ির উঠোন পেরিয়ে যখন রাস্তায় দাঁড়ালাম, মনে হলো আমি আগের মতো নেই। আগের নীলা শুধু মানিয়ে নিতে চাইত, আজকের নীলা আগে নিজের জন্য জায়গা বানাতে শিখেছে। শ্বশুরবাড়িতে পৌঁছতেই শাশুড়ি দরজার কাছে এসে দাঁড়ালেন। খুব স্বাভাবিকভাবে বললেন, আয়, ভেতরে আয়। তারপর একটু থেমে আবার বললেন, ভয় পাস না, এখানে তোকে কেউ ছোট করবে না। ঘরে ঢুকে দেখি সবকিছু আগের মতোই, পুরনো ইটের দেয়াল, উঠোনের মাঝখানে সেই শিউলি গাছটা, আর রান্নাঘরের কোণে হাঁড়ি পাতিলের চেনা শব্দ। কিন্তু একটা পরিবর্তন চোখে পড়ল, বিপুল নিজেই উঠোন ঝাড় দিচ্ছিলেন। আমাকে দেখে থমকে দাঁড়ালেন, চোখে যেন একটা নরমতা, একটা অনুতাপ। আমি একটু মাথা নাড়লাম। তিনি কাছে এসে খুব নিচু গলার বললেন, তুমি এসেছ, ভালো লাগছে। আমি কোনো বড় কথা বললাম না, শুধু বললাম, আমি এসেছি চেষ্টা করতে, কিন্তু আমি নিজের ভেতরটা আর ভাঙতে দেব না। তিনি মাথা নাড়লেন, আমি বুঝি। সেদিন দিনটা কেটে গেল খুব সাধারণভাবে। আমি রান্নায় হাত লাগালাম, শাশুড়িকে সাহায্য করলাম, বিপুলও বেশ কিছু কাজে নিজে হাত দিলেন, যা আগে কখনো করতেন না। নকুল দূর থেকে তাকালো, কিন্তু কাছে আসেনি। আমি বুঝলাম সেও সাবধান। এই সাবধানতাটা খারাপ না, এটা সীমা মনে করিয়ে দেয়। রাত হলো, শাশুড়ি নিজের ঘরে চলে গেলেন। বাড়িটা শান্ত। আমি নিজের ঘরে এলাম, বিপুলও এলেন। তিনি দরজা বন্ধ করলেন না। অদ্ভুতভাবে সেটা আমার ভালো লাগলো, যেন তিনি দেখাতে চাইছেন কোনো অন্ধকার লুকোনো নেই। আমি বিছানার একপাশে বসে থাকলাম। বিপুল চুপ করে চেয়ারে বসে বললেন, তুমি যদি চাও আমরা আজ শুধু কথা বলি। আমি তাকালাম, বললাম, হ্যাঁ, কথা বলি। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, চাপ, ভয়, নিজের অক্ষমতার অনুভূতি, লজ্জা, এসব নিয়ে। খুব বেশি খুঁটিনাটি নয়, শুধু এতটুকু যাতে আমি বুঝতে পারি তিনি আমাকে আঘাত দিতে চাননি, তিনি নিজেই নিজের ভেতর আটকে ছিলেন। আমি শুনলাম। প্রথমবার মনে হলো নীরবতার ভেতরেও একটা ভাষা থাকে, শুধু সেটার মানে বুঝতে হয়। আমি বললাম, বিপুল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি আর নিজের জীবনটা সন্দেহ আর শূন্যতার মধ্যে কাটাতে পারবো না। তিনি মাথা নিচু করে বললেন, আমি চেষ্টা করব, আর তুমি যদি কোনোদিন মনে করো তুমি ক্লান্ত, তুমি চলে যেতে পারো, আমি বাধা দেব না। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল।
জীবনে কেউ যখন তোমার স্বাধীনতাকে সম্মান করে তখন তার প্রতি রাগ করাও কঠিন হয়ে যায়, কিন্তু শান্তির মাঝেও কখনো কখনো ঝড় আসে অপ্রত্যাশিতভাবে। পরের দিন সকালে উঠোনে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম নকুল বাইরে থেকে ফিরছে, সঙ্গে আরও দুজন লোক। তাদের মুখ চেনা নয়। নকুল আমাকে দেখে থেমে গেল, তারপর বলল, ভাবি, এরা আমার পুরনো পরিচিত, একটু বসবে। আমি মাথা নাড়লাম, স্বাভাবিকভাবেই বললাম, বসুক। কিন্তু তাদের কথাবার্তা শুনে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। তারা হাসাহাসি করছিল, অকারণে কথা ঘুরিয়ে ফিরিয়ে এমন জায়গায় নিয়ে যাচ্ছিল যেটা ভালো লাগে না। আমি বুঝলাম, গ্রামের কিছু মানুষ গল্প বানাতে ভালোবাসে, আর সেই বানানো গল্পই কখনো কখনো আগুন হয়ে ওঠে। একজন বলল, এই বাড়ির তো বেশ নামডাক, রাতে নাকি ঘরে ঘরে। সে বাকিটা শেষ করল না, শুধু চোখ টিপল। নকুল হঠাৎ রেগে গিয়ে বলল, মুখ সামলে কথা বল, এটা আমার বাড়ি। লোকটা হেসে বলল, আরে রাগ করছিস কেন, মজা করছিলাম। আমি কাজ থামিয়ে সোজা দাঁড়ালাম। আমার ভেতরে যে নীলা ফিরে এসেছে সে আর আগের মতো চুপ করবে না। আমি ঠান্ডা গলায় বললাম, মজা আর অপমান এক নয়, কারো বাড়ি কারো সম্মান নিয়ে মজা করা ভদ্রতা না। ওরা একটু থমকে গেল। একজন ফিসফিস করে বলল, আরে ভাবি রাগ করলেন? আমি বললাম, রাগ না, সীমা শেখাচ্ছি। যারা সীমা মানে না তাদের সঙ্গে কথা বলার দরকার নেই। নকুল লজ্জিত মুখে বলল, ভাবি, আমি তাকে থামিয়ে দিলাম, তোর দোষ না, কিন্তু এদের এখানে আর বসতে দিস না। নকুল সঙ্গে সঙ্গে বলল, ওঠুন আপনারা, এখানে বসার দরকার নেই। ওরা কিছুটা মুখ বেঁকিয়ে উঠে চলে গেল, কিন্তু যাওয়ার আগে একজন বলল, যা বাবা, বাড়ির বউ তো বেশ তেজি। তারা চলে যাওয়ার পর উঠোনটা হঠাৎ খুব নীরব হয়ে গেল। নকুল নিচু গলায় বলল, ভাবি, মানুষ খুব খারাপ, কথা বানায়। আমি বললাম, মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের অবস্থান শক্ত করা যায়। ঠিক তখনই শাশুড়ি বেরিয়ে এলেন। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? নকুল চুপ করল। আমি নিজেই বললাম, কিছু লোক বাজে কথা বলতে এসেছিল, আমি থামিয়েছি। শাশুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই ঠিক করেছিস, এই বাড়িতে কেউ বাজে কথা বলবে না। তারপর তিনি আমার দিকে একটু নরম দৃষ্টিতে তাকালেন, যেন বুঝিয়ে দিলেন, তুমি একা না। সেদিন বিকেলে বিপুল শহরে ফেরার প্রস্তুতি নিলেন। যাওয়ার আগে তিনি উঠোনে দাঁড়িয়ে বললেন, আমি আবার আসব, তুমি ভালো থাকো, আর যদি কেউ কিছু বলে তুমি আমাকে জানাবে। আমি বললাম, আমি নিজেই সামলাতে পারি, কিন্তু তোমার পাশে থাকা ভালো। বিপুল চলে গেলে আবার সেই পুরনো নীরবতা ঘিরে ধরল। তবে এবার নীরবতা আমাকে ভাঙল না, কারণ আমি জানতাম আমার ভেতরের শক্তিটা এখন আমার সঙ্গে আছে। রাত বাড়ল, শাশুড়ি ঘুমিয়ে পড়লেন। আমি ঘরের দরজায় খিল দিলাম, জানালা একটু খোলা রাখলাম। গরমের মধ্যে হালকা বাতাস ঢুকছিল। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই বাইরে থেকে কারো পায়ের শব্দ পেলাম, খুব হালকা, খুব সাবধানে। তারপর ফিসফিস করে কারো কথা, যেন কেউ কারো সাথে গোপনে কিছু বলছে। আমি উঠে বসলাম, বুকটা আবারও অস্থির হয়ে গেল, কারণ আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে আরেকটা গল্প তৈরি হচ্ছে, যেটা সত্য নয়, কিন্তু সত্য বলে ছড়িয়ে পড়তে পারে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম না। এবার আমি কৌতূহলের কাছে হার মানালাম না, বরং শান্তভাবে উঠে দরজা খুলে উঠোনে বেরিয়ে এলাম। চাঁদের আলোতে দেখলাম নকুল উঠোনের একপাশে দাঁড়িয়ে, আর দূরে সেই লোকগুলোর একজন। তারা কিছু একটা বলতে বলতে থেমে গেল আমাকে দেখে। আমি সোজা গিয়ে দাঁড়ালাম, বললাম, এত রাতে এখানে কেন? লোকটা গলা খাকুড়ি দিয়ে বলল, আরে আমি তো নকুলকে একটু কাজে ডাকছিলাম। আমি ঠান্ডা গলায় বললাম, কাজ সকালেও বলা যায়, রাতের কাজ রাতেই ডাকতে হয়, এটা কারো ভালো লক্ষণ না। লোকটা অপ্রস্তুত হয়ে গেল। নকুল দ্রুত বলল, ভাবি, আপনি ঠিক, আমি এখনই বলছিলাম, চলে যান। লোকটা এবার একটু বিরক্ত হয়ে বলল, তোমাদের বাড়ি তো খুব কড়া। আমি চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ, কারণ আমরা নিজেদের সম্মান বাঁচিয়ে চলি। লোকটা কিছু না বলে চলে গেল। নকুল আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, ওরা বাজে কথা ছড়াতে চায়, আমাকে দিয়ে কিছু প্রমাণ বানাতে চাইছিল। আমি গভীর শ্বাস নিলাম, বললাম, দেখলি, তাই বলি, মানুষ কখনো কখনো আগুন লাগাতে চায়, কিন্তু আমরা আগুনকে সুযোগ দেব না। সেই রাতেই আমি বুঝলাম, আমার যুদ্ধটা শুধু নিজের ভেতরের নয়, বাইরের মানুষের মুখও সামলাতে হবে, আর সেটা সামলাতে হলে আমাকে আরও শক্ত হতে হবে। আমি নকুলকে বললাম, কাল থেকেই তুই আমার সাথে উঠোনে কাজ করবি, সবাই দেখবে যে এই বাড়িতে সব কিছু পরিষ্কার সোজা, কেউ গল্প বানাতে পারবে না। নকুল মাথা নাড়ল, ঠিক আছে ভাবি।
আমি ভরে ফিরে দরজা বন্ধ করলাম। এবার বুকটা ধরফর করছিল না, বরং একটা সিদ্ধান্ত আরও পাকা হলো। আমি নিজের জীবনকে আর কারো গুজবের খেলায় পড়তে দেব না। কিন্তু আমি তখনও জানতাম না যে গুজবের আগুন যখন ছড়ায় তখন সেটা থামাতে শুধু সাহস নয়, বড় সিদ্ধান্তও লাগে। পরদিন ভোরে ঘুম ভাঙতেই আমি উঠে পড়লাম। মাথার ভেতর গত রাতের দৃশ্য ঘুরছিল, কিন্তু এবার সেই ঘোরটা কৌতূহলের ছিল না, ছিল সতর্কতার। আমি বুঝে গিয়েছিলাম কিছু লোক শুধু কথা বানায় না, তারা পরিস্থিতিও তৈরি করতে চেষ্টা করে। আর সেই পরিস্থিতির শিকার যদি আমি হই, তাহলে আমার সম্মান, শাশুড়ির সম্মান, এমনকি বিপুলের সম্মান সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমি উঠোনে পানি ছিটিয়ে ঝাড়ু দিলাম। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আমাকে দেখলেন। আজ তার চোখে আগের মতো সন্দেহ নেই, বরং এক ধরনের সঙ্গ। তিনি পাশে এসে বললেন, মা, কাল রাতে কি হয়েছিল বলবি? আমি থামলাম। বললাম, মা, কিছু লোক নুকুলকে দিয়ে গুজবের খোরাক বানাতে চাইছিল, আমি দেখে ফেলেছি। শাশুড়ির মুখ শক্ত হয়ে গেল। তিনি দাঁত চেপে বললেন, আমি বুঝেছিলাম মানুষ কথা বানাচ্ছে, কিন্তু এতটা নোংরা হতে পারে ভাবিনি। আমি শান্ত গলায় বললাম, মা, আমরা যদি ভয় পাই ওরা আরও সাহস পাবে। শাশুড়ি মাথা নাড়লেন। ভয় পাবো না, কিন্তু সাবধান থাকতে হবে আজ থেকেই। ঠিক তখনই নুকুল বেরিয়ে এলো, চোখে ক্লান্তি, মুখে অপরাধবোধ। সে নিচু গলায় বলল, ভাবি, আমার ভুল হয়েছে, ওদেরকে উঠোনে বসতে দিয়েছিলাম। আমি বললাম, ভুল মানুষকে ঢুকতে দেওয়া নয়, ভুল হলো তাদের কথা সহ্য করা। তুই সহ্য করিসনি, এটাই ভালো। শাশুড়ি নুকুলের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, আজ থেকে তোর বন্ধুবান্ধব এই বাড়িতে ঢুকবে না। দরকার হলে দিনের বেলায় উঠোনের বাইরে কথা হবে, বুঝেছিস? নুকুল মাথা নাড়ল। হ্যাঁ মা। সকালটা একটু চাপ নিয়ে কাটল। গ্রামের বাড়িগুলোতে সকাল মানেই সবার চোখ খোলা থাকে। কে কখন উঠল, কার বাড়িতে কে এলো, সব খবর ছড়ায়। আমি বুঝতে পারছিলাম গতকালের লোকগুলো চলে গেলেও তাদের কথা রেখে গেছে। কথার বিষ যেমন ছড়ায়, তেমনি মানুষও ধীরে ধীরে ফিসখিস শুরু করে। দুপুরের দিকে পাশের বাড়ির এক মহিলা পান আনতে আসলেন। স্বাভাবিকভাবে কথা বলার ভান করলেও তার চোখে ছিল কৌতূহল। তিনি বললেন, নীলা বৌমা, আবার চলে এসেছ নাকি? শহরের জামাইটা নেই? আমি হাসলাম, বললাম, হ্যাঁ, আবার এসেছি। উনি কাজের জন্য গেছেন। তিনি একটু থেমে বললেন, বেশ, আচ্ছা, তোমাদের বাড়িতে সব ঠিক আছে তো? এই সব ঠিক আছে তো, এই প্রশ্নটা আসলে প্রশ্ন নয়, একটা ইঙ্গিত। আমি বুঝলাম, আজ থেকে আমার প্রতিটা কথা হিসেব করে বলতে হবে। আমি শান্ত গলায় বললাম, সব ঠিক আছে, আর ঠিক না থাকলেও সেটা আমাদের ঘরের বিষয়। মহিলাটা একটু অপ্রস্তুত হয়ে হাসল। আরে না না, আমি তো খোঁজ নিচ্ছিলাম। আমি বললাম, খোঁজ নিলে ভালো, কিন্তু কথা বানালে খারাপ। সে কথা ঘুরিয়ে চলে গেল। তার যাওয়ার পর শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তুই আজ খুব পরিষ্কার কথা বলছিস। আমি বললাম, মা, আগে আমি চুপ ছিলাম, চুপ থাকলেই মানুষ সুযোগ নেয়। সেদিন বিকেলে আমি বাড়ির সব দরজা জানালার ভাঙা খিলগুলো ঠিক করতে বললাম। শাশুড়ি প্রথমে অবাক হলেও পরে রাজি হলেন। নকুলকে বললাম পাড়ার মিস্ত্রিকে ডাকতে, কিন্তু যেন কাজ দিনের বেলাতেই হয়। আমরা কাউকে আর অন্ধকারের সুযোগ দিতে চাই না। রাত নামতেই একটা নতুন দুশ্চিন্তা মাথায় এলো। বিপুল শহরে, আমি, শাশুড়ি আর নকুল, এই তিনজন। লোকজন যদি আবার কিছু করতে আসে? গুজবের লোকেরা শুধু কথা বানাতে আসে না, তারা প্রমাণও খোঁজে, মিথ্যের প্রমাণ। আর সেই প্রমাণ বানাতে তারা যে কতটা নিচে নামতে পারে তা আমি গত রাতেই দেখেছি। আমি শাশুড়িকে বললাম, মা, আজ রাতে আমরা 2 ঘরেই দরজার খিল লাগিয়ে ঘুমাবো, আর কোনো দরজাই খোলা থাকবে না। শাশুড়ি মাথা নাড়লেন, ঠিক, আর আমি রাত জেগে থাকব। আমি বললাম, আপনি জাগবেন না মা, আপনি ক্লান্ত, আমি জাগব। শাশুড়ি কঠিন গলায় বললেন, না, এই বাড়িতে তোর একা জাগার দরকার নেই। তারপর তিনি নুকুলকে ডেকে বললেন, তুই আজ বাড়ির ভেতরে থাকবি, উঠোনে অকারণে বেরোবি না, কেউ ডাকলেও বেরোবি না। নুকুল বলল, হ্যাঁ মা। রাত গভীর হলো। আমি নিজের ঘরে এলাম। চাঁদের আলো আজও উঠোনে পড়ছে, কিন্তু আজ সে আলো সুন্দর লাগছে না। আলোও যেন সবার চোখ হয়ে যায়। আমি দরজা লাগালাম, জানালা আধ খোলা রাখলাম। গরমে ঘামছিলাম, কিন্তু জানালা পুরো খোলার সাহস হচ্ছিল না। ঘণ্টাখানেক পর দূরে কুকুরের ডাক শোনা গেল। তারপর আবার আরও কাছে। গ্রামে কুকুর ডাকতেই পারে, কিন্তু আজ মনে হচ্ছিল ডাকটা অস্বাভাবিক। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, কান পাতলাম। তারপরই উঠোনের বাইরে থেকে চাপা পায়ের শব্দ।
কেউ গেটের কাছে দাঁড়িয়ে আছে যেন। একটু পর একটা খুব হালকা টোকা, খট করে। মনে হলো কেউ গেট পরীক্ষা করছে। আমি নিঃশ্বাস আটকে ফেললাম। তারপর শান্তভাবে বাইরে না গিয়ে শাশুড়ির ঘরের দিকে পা বাড়ালাম। দরজায় হালকা টোকা দিলাম। শাশুড়ি সঙ্গে সঙ্গে জেগে উঠলেন, যেন তিনিও বুঝতে পেরেছিলেন কিছু একটা হবে। আমি ফিসফিস করে বললাম, মা, গেটের কাছে কেউ আছে মনে হচ্ছে। শাশুড়ি চুপচাপ উঠে এলেন, হাতে একটা লাঠি তুলে নিলেন, যেটা তিনি সাধারণত রাতে পাশে রাখেন। আমরা দুজনেই উঠোনের দিক থেকে ভেতরের বারান্দায় দাঁড়ালাম। বাইরে বেরোলাম না, কারণ বাইরে বেরোলেই সুযোগ। গেটের কাছে আবার শব্দ, এবার একটু জোরে, যেন কেউ দরজাটা ঠেলে দেখছে। তারপরই একটা চাপা গলা, নুকুল, ও নুকুল। আমি শাশুড়ির দিকে তাকালাম। শাশুড়ির চোখে আগুন। তিনি ফিসফিস করে বললেন, ওরা নুকুলকে টেনে বাইরে বের করতে চায়। ঠিক তখনই নুকুল তার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। আমি দ্রুত তার হাত ধরে থামিয়ে দিলাম। বললাম, একদম বেরোবি না। নুকুল ফিসফিস করে বলল, ভাবি, কেউ ডাকছে। শাশুড়ি কঠিন গলায় বললেন, ডাকুক, তুই বেরোলেই ফাঁদে পড়বি। গেটের কাছে লোকটা আবার ডাকল, আরে বের হ, কথা আছে। তার কণ্ঠে মদের গন্ধ না থাকলেও ছিল বেপরোয়া ভাব। আর সেই বেপরোয়া মানুষই সবচেয়ে বিপজ্জনক, কারণ তার লজ্জা নেই। শাশুড়ি এবার আর চুপ থাকলেন না। তিনি বারান্দা থেকে জোর গলায় বললেন, কে ডাকছে? খবরদার, আর একবার ডাকলে আমি গ্রাম প্রধানকে ডেকে আনব। এক মুহূর্তের নীরবতা, তারপর বাইরে থেকে হাসির শব্দ। ওহো, কড়া শাশুড়ি, আমরা তো মজা করছিলাম। শাশুড়ি গলা আরও চড়িয়ে বললেন, মজা নিজের বাড়িতে কর, আমার বাড়ির গেটে এসেছিস কেন? এক্ষুনি সরে যা। লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর পায়ের শব্দ দূরে সরে গেল। কিন্তু আমি জানি, ওরা শুধু সরে যায়নি, ওরা এখন সুযোগের অপেক্ষা করছে। মানুষ যখন প্রথমবার ধরা পড়ে তখনও তারা থামে না, তারা আরও চালাক হয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, দেখলি, আমি বলেছিলাম মানুষ নোংরা। আমি বললাম, মা, আমরা কালই বিপুলকে জানাবো। আর শুধু জানালে হবে না, কোনো ব্যবস্থা নিতে হবে। শাশুড়ি মাথা নাড়লেন, ঠিক, আর কাল সকালে আমি নিজেই তোর শ্বশুরকে খবর দেব, আর গ্রাম প্রধানকেও জানাবো। নুকুল কাপা গলায় বলল, মা, ওরা কেন এমন করছে? শাশুড়ি রেগে বললেন, কারণ তোরা চুপ ছিলি। চুপ মানুষকে সাহস দেয়, এখন থেকে আর চুপ নয়। আমি ঘরে ফিরে এলাম, দরজা লাগালাম। বিছানায় শুয়েও ঘুম এলো না। বুকের ভেতরে একটা কথা পাকা হলো, এটা আর শুধু সংসারের সমস্যা নয়, এটা নিরাপত্তার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। আর এসব প্রশ্নে সিদ্ধান্ত নিতে দেরি করলে বিপদ বাড়ে। ভোরের দিকে মোবাইলে বিপুলের নাম দেখলাম। সে নিজেই ফোন করেছে। আমি ধরলাম। ওপাশে বিপুল বলল, নীলা, সব ঠিক আছে তো? আমার মনটা অস্থির লাগছে। আমি এক মুহূর্ত থামলাম, তারপর খুব শান্ত গলায় বললাম, সব ঠিক নেই, কিন্তু আমি ভাঙিনি। আজ সকালে তোমাকে সব বলতে হবে, কারণ এখন থেকে আমাদের সিদ্ধান্ত শুধু আমাদের জন্য নয়, আমাদের বাড়ির নিরাপত্তার জন্যেও। ওপাশে বিপুলের নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে বলল, আমি আজই আসছি। আমি শুধু বললাম, এসো। আর এবার আমরা শুধু চেষ্টা করব না, আমরা ব্যবস্থা নেব। ফোন রেখে জানালার দিকে তাকালাম। সূর্য উঠছে, কিন্তু আজকের সূর্যটা অন্য রকম। মনে হলো আজ থেকে আমার জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু হবে, যেখানে আমাকে শুধু সহ্য করতে হবে না, প্রমাণও করতে হবে আমি দুর্বল নই।